অঘরে ঘুমিয়ে শিব কোনো ইতিহাস নয়, একটি কাল্পনিক উপন্যাস। এই কাহিনী কোনো ব্যক্তি, সম্প্রদায়, ধর্ম, প্রতিষ্ঠান অথবা সংগঠনের অনুভূতিতে আঘাত বা কুৎসা করার উদ্দেশ্যে রচিত হয়নি। কোনো রাজনৈতিক মতামত প্রকাশ বা প্রচারের উদ্দেশ্য এই উপন্যাসের লেখকের বা আমাদের নেই। অঘরে ঘুমিয়ে শিব উপন্যাসের সমস্ত চরিত্র কাল্পনিক, জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির বা তার বক্তব্যের সঙ্গে এই কাহিনীর কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। এই উপন্যাসের প্রতিটি চরিত্র, ঘটনাবলী এবং পটভূমির কিয়দংশ লেখকের কল্পনাপ্রসূত। উপন্যাসে উল্লিখিত বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা এবং সেগুলোর সত্যতার দায় কোনোভাবেই লেখক বা আমাদের নয়। 1 মাস পর 24শে জানুয়ারি 2018 একটি নাতিদীর্ঘ অফিসিয়াল চিঠি, যার ছত্রে ছত্রে বিভিন্ন পরিসংখ্যান এবং তথ্য তুলে ব্যাখ্যা, সব শেষে অভিযোগ এবং অনুসিদ্ধান্ত। রুদ্রাণীর চোখ অত কিছু পড়ল না, শুধু চিঠির একদম নিচে মোটা হরফে লেখা বাক্যটাই ওর মাথায় বনবন করে ঘুরতে লাগলো। You are hereby temporarily suspended from duties and ordered to submit your explanation within 3 days from the receipt of this letter, pending investigation against the alleged corruption. Your ongoing suspension will be kept under review. কপালের দুপাশে রক দুটো দপদপ করছিল। রুদ্রাণী প্রাণপণে সেই জায়গা দুটো টিপে ধরে চোখটা বন্ধ করল। কেবিনের কাছে জানলার ওপাশে রক্তিম হয়ে ওঠা সূর্য তখন তার অস্তগামী ম্রিয়মান আভা মলিনাকারে বিতরণ করে চলেছে। দূরের মসজিদ থেকে গধূলি সন্ধ্যায় আজান ভেসে আসছে ধীর লয়। সেই আজানের করুণ সুর যেন ছুঁয়ে দিচ্ছে রুদ্রকেও। এই শহরের বেশিরভাগ অংশই এই অত্যাধুনিক একবিংশ শতকেও যেন সেই মুঘল আমলেই পড়ে রয়েছে। রাস্তাঘাটের গজিয়ে ওঠা সুপারমার্কেট, শপিং মলের মাঝেও কোথায় যেন মধ্যযুগের একটা সূক্ষ্ম সুতো গোটা শহরটাকে বেঁধে রেখেছে। ঘরের পুরনো ঘড়িটায় ঢং ঢং করে 6টা বাজলো। সঙ্গে সঙ্গে সুরেশ বলে সাব স্টাফটা চা বিস্কুট নিয়ে পর্দা সরিয়ে কেবিনে ঢুকলো। ম্যাডাম জি, চায়। রুদ্র ক্লান্ত চোখে তখনও চিঠিটায় চোখ বোলাচ্ছিল, আলতোভাবে পেন বোলাচ্ছিল বাক্যগুলোর ওপর। চিঠিটা এসেছে দিল্লির হেড অফিস থেকে, তারিখ আজকে। হিসেব মতো দিল্লি থেকে এখানে স্পিড পোস্টে আসতে কমপক্ষে 1 দিন লাগার কথা, কিন্তু গুরুত্ব অনুধাবন করে হেড অফিসের সাব স্টাফকে দিয়েই হাতে হাতে পাঠানো হয়েছে এই চিঠি। যে ঘটনার জন্য রুদ্রের বিরুদ্ধে আঙুল উঠেছে তা গতকালের। 1 দিনের মধ্যেই হেড অফিস ব্যাপারটা ট্র্যাক করে রুদ্রর এগেনস্টে ইনভেস্টিগেশন চালু করে দিল। এত তৎপর কবে থেকে হলো হায়ার ম্যানেজমেন্ট? রুদ্র একটা বড় নিঃশ্বাস নিয়ে সোজা হয়ে বসে কম্পিউটারের সেই কাস্টমারের অ্যাকাউন্ট ডিটেলস খুলল। সাধারণ সেভিং অ্যাকাউন্ট, গড় ব্যালেন্স থেকে 1030-এর মতো। কাস্টমারের পেশা? রুদ্র চোখ সরু করে খুঁজতে লাগলো ব্যাংকের ডেটাবেসে। হাজার হাজার তথ্য কিলবিল করছে সেখানে। ভদ্রলোকের বয়স 58, বাড়ি দয়ালবাগ, পেশা অধ্যাপনা। কোন কলেজ? না, সেটা লেখা নেই। রুদ্র গভীরভাবে গত 3 দিনের ওই অ্যাকাউন্ট থেকে হওয়া সমস্ত ট্রানজাকশন খুঁটিয়ে দেখতে শুরু করলো। সাধারণত বাইরে থেকে কোনো টাকা এলে যে পাঠাচ্ছে তার নাম দেয়া থাকে, কিন্তু এক্ষেত্রে গত 2 দিনের ট্রানজাকশনের ডিটেলসে প্রেরকের কোনো তথ্য নেই। কিছু অর্থহীন অক্ষর রয়েছে। বিদেশের বেনামি অ্যাকাউন্ট থেকে নানা সোর্স পাল্টে টাকা পাঠালে যেমন হয়। সুরেশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এবার ইতস্তত করতে শুরু করলো। ম্যাডামকে বলে না গেলে চার টেবিলে থেকেও ঠান্ডা হয়ে যাবে। পূর্ব অভিজ্ঞতা থেকে সে আবার মিনমিন করলো, ম্যাডাম জি আপকি চায়। রুদ্র চমকে উঠে এক হাতে চায়ের কাপটা সুরেশের হাত থেকে নিল, অন্য হাতে গোটা ট্রানজাকশন স্টেটমেন্টটা প্রিন্ট করতে দিয়ে হিন্দিতে বলল, সুরেশ, অমিতকে একবার ডেকে দাও তো। মিনিট 2 পরে অমিত পর্দা সরিয়ে ঘরে ঢুকল। কাস্টমার ডিলিং এর 4টের পরই শেষ। এখন ব্যাংকের ইন্টারনাল কাজের সময়। সারাদিনের কাজের শেষে অমিতের চোখ মুখ বিধ্বস্ত, চুল উস্কো শুষ্ক,
ইন করা শার্ট এদিক ওদিক বেরিয়ে পড়েছে। বলুন ম্যাডাম। রুদ্র ইঙ্গিতে অমিতকে বসতে বলে চিঠিটা ওর দিকে এগিয়ে দিল। এই ব্রাঞ্চে রুদ্র ম্যানেজার হয়ে এসেছে প্রায় বছর খানিক। ছোট ব্রাঞ্চ হলেও বিজনেস এখানে বেশ ভালো। 4 জন ক্লার্ক আর 1 জন অফিসার নিয়ে রুদ্রর সংসার। বাড়ি থেকে এত দূরে এসে গোটা ব্রাঞ্চের হাল ধরা খুব সহজ কথা নয়। যদি না অমিতের মতো তরুণ দক্ষ একজন অফিসারকে রুদ্র জুনিয়র হিসাবে পেত। এখানের কোনো বিজনেসম্যান কতটা বিশ্বাসী, কাকে লোন দিলে সেটা নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ অনাদায় হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কোথায় ক্যাম্পেইন করলে টার্গেট অ্যাচিভ করা যাবে চটজলদি, সবেতেই অমিত প্রকৃত পরামর্শদাতার কাজ করে থাকে। অমিত পড়তে পড়তে চমকে উঠল। সাসপেনশন অর্ডার আপনার? পুরোটা পড়ে চোখ প্রায় কপালে উঠে গেছে। এসব কি ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র অলসভাবে ঘাড়ের পেছনে হাত দুটো রেখে চেয়ারে এলিয়ে দিল গোটা শরীরটা। পরশু রাত থেকে এই ব্রাঞ্চের একটা সেভিং অ্যাকাউন্টে অজানা কোনো সোর্স থেকে মোট 1.5 কোটি টাকা ঢুকেছে। একেবারে নয়, খেপে খেপে প্রায় 300টা ট্রানজ্যাকশন ঢুকেছে গতকাল ভোর পর্যন্ত। সোর্সও স্পষ্ট নয়। প্রিন্ট আউটটা ও সামনের দিকে এগিয়ে দিল। অমিত স্টেটমেন্টটা দেখতে দেখতে অস্ফুটে বলল, এত টাকা? ইয়েস। রুদ্র চায়ের কাপে একটা চুমুক দিল। হেড অফিসের বক্তব্য কেন আমি ইমিডিয়েটলি ভিজিল্যান্সে জানাইনি? কিন্তু একটা ব্রাঞ্চের কয়েক হাজার অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে কখন কি টাকা ঢুকছে সেটা ব্রাঞ্চ হেড কি করে জানবে? অমিতের গলায় বিস্ময়। অমিত, আর 2-3 বছরের মধ্যে তুমিও ব্রাঞ্চ হেড হবে। এইরকম প্রশ্ন তোমার থেকে অ্যাটলিস্ট এক্সপেক্টেড নয়। প্রতিদিন সন্ধেবেলা সব ব্রাঞ্চেই একটা এক্সেপশন রিপোর্ট জেনারেট করতে হয়। এই রকম কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি হলে সেই রিপোর্টেই সেটা ধরা পড়ে। তা কালকে এই রিপোর্টটাতে এটা ছিল না ম্যাডাম? রুদ্র একটু চুপ করে থেকে বলল, তুমি তো কাল ছুটিতে ছিলে, ব্রাঞ্চে চাপ ছিল। তারপর একটা লোনের ইন্সপেকশনে চলে গেছিলাম বিকেলে। দেরি হয়েছিল তাই ওখান থেকেই বাড়ি চলে গেছি। রিপোর্ট বের করবার কথা আর মনে ছিল না। অমিত বলল, কিন্তু এত তাড়াতাড়ি সে খবর হেড অফিসে পৌঁছালো কিভাবে? মানে এগুলো তো যখন ব্রাঞ্চে অডিট করতে আসে তখন ধরা পড়ে। সেটাই আমিও ভাবছি। রুদ্র বলল, দাঁড়ান, আপনি প্রথমেই টেনশন করবেন না। দিল্লিতে হেড অফিসে আমার কিছু চেনা জানা আছে, আমি তাদের আগে ফোন করে দেখি কিছু জানা যায় কিনা। অমিত ওর মোবাইলে খুটখাট করতে লাগলো। টেনশনের আর কি, রুদ্র মনে মনে ভাবল। ওর ভাগ্যটাই এই, যখনই কোনো আনন্দের সম্ভাব্য মুহূর্ত এগিয়ে আসতে থাকে ঠিক সেই সময় পরিষ্কার নির্মেঘ আকাশে অনাহুত ঝঞ্ঝার মতো দেখা যায় কালো কালবৈশাখী। যদিও নিয়তিতে ওর বিশ্বাস নেই বিন্দু মাত্র, তবু প্রতিবার ওর সঙ্গেই এমন হয় কেন? আজ একটু তাড়াতাড়ি বেরোবে ভেবেছিল, বাড়িতে গিয়ে ঘরদোর গোছানোর আছে। আগ্রা শহরেও ট্রান্সফার হয়ে এসেছে, প্রায় বছর ঘুরতে চলল। এই প্রথম বাবা মা ওর কাছে আসছেন। কাল সকালবেলায় আগ্রা পৌঁছাবেন ওরা। এই সপ্তাহে প্রজাতন্ত্র দিবস আর শনি রবিবারের সঙ্গে এদিক ওদিক ছুটি নিয়ে বেশ 1 সপ্তাহের ছুটি প্ল্যান করে রেখেছিল রুদ্র। আর আজ এত বড় বিপর্যয়। অমিত 2-3 জনের সঙ্গে ফোনে কথা বলল। কথোপকথনের সঙ্গে সঙ্গে ওর কপালের ভাঁজ দুটো আরো চওড়া হচ্ছিল। অবশেষে ফোন রেখে বলল, ম্যাডাম, এটা নাকি আগ্রা পুলিশ কমিশনারের অফিস থেকে ফোন যাওয়ার পর হেড অফিস ট্রেস করেছে। পুলিশ কমিশনারেট? কেন? রুদ্র কথাটা শেষ করতে পারল না, তার আগেই পর্দা সরিয়ে উকি দিলেন 2 জন সাফারি পরা ভদ্রলোক। আগ্রা পুলিশ থেকে আসছি। আপনি ব্রাঞ্চ ম্যানেজার তো? রুদ্র মনে মনে প্রস্তুত হয়ে নিল, তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, আসুন। আর চোখেও কাস্টমারের নামটা একবার দেখে নিল, অখরেশ ভাট। গ্রীষ্মের সকাল, এর মধ্যেই চড়া রোদ উঠে খা খা করছে। তবু তারই মধ্যে পুরো জায়গাটায় অন্তত 1000 খানেক লোকের সমাগম হয়েছে।
গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা একমাত্র নদীর পাশেই এই শ্মশান। তবে এখন দূর থেকে শ্মশান না ভেবে কোনো আঞ্চলিক মেলা বলে ভ্রম হতে পারে। ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টার আওয়াজে পাশের জনের কথাও ভালোভাবে শোনা যাচ্ছে না। তার উপর অগরু জাতীয় এক উৎকট উগ্র গন্ধযুক্ত সাদা ধোঁয়ায় যোগ জ্বলছে। দেখাও যাচ্ছে না বিশেষ, তার মধ্যে মূর্তোচ্চারণ চলছে। একাধিক ব্রাহ্মণ বিচিত্র অঙ্গভঙ্গি করে ওর স্বামীর স্বর্গারোহণের পথকে সুগম করে তুলছেন। সঙ্গে ওরও। ওকে সিদ্ধি জাতীয় কিছু একটা বিটিয়ে খাইয়ে নিয়ে আসা হয়েছিল, ফলে মাথাটা ঝিমঝিম করছিল বেশ। চোখ ঢুলে আসছিল অনবরত। সামনের মাটিটা হঠাৎ যেন উঁচু পাহাড়ের মতো ঠেকছিল। চোখটা জ্বালাও করছে বেশ। এখানে আসার আগে ওর মাথায় অন্তত 5 থেকে 7 ঘড়া জল ঢালা হয়েছে যথেচ্ছভাবে। সেই জল পৌঁছানোর তাগিদও অনুভব করেনি কেউ। তবে তাতে এই গরমের মধ্যে ওর বেশ ঠান্ডাই লাগছে। শিশির একটা কাঁপুনিও হচ্ছে মাঝে মাঝে। ওর 11 বছর 3 মাসের অক্ষতজনী দেহটায় লম্বা চুল থেকে জলের বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ছে আর ভিজিয়ে দিচ্ছিল সারা শরীর। কপাল থেকে নেমে আসা একটা জলের ধারাকে হাত দিয়ে মুছতে যেতেই ওর গোটা হাত সিঁদুরে মাখামাখি হয়ে গেল। ওর মনে পড়ল স্নানের পর ওর সারা মুখে সিঁদুর লেপে দেওয়া হয়েছে। গ্রামের প্রধান পুরোহিতের কথাটা আবার মনে পড়ল। মাথায় সিঁদুর দিয়ে কুলীন স্বামীর চিতায় সহমৃতা হওয়া ভীষণ পুণ্যের কাজ। তার মধ্যেই ও বেশ বুঝতে পারছিল শরীরের ভেতরে আজ সকালেই প্রথম আবির্ভূত হওয়া ঝর্ণাধারাটা অন্তঃসলীলা ফলগুর মতোই রজস্রাবের প্রথম রক্ত নিয়ে বয়ে চলেছে ওর শরীরের নিম্নাঙ্গে। মাকে মৃদু গলায় জানিয়েছিল ঘটনাটা। শুনে মায়ের বিলাপ চতুর্গুণ বেড়ে গিয়েছিল। প্রকৃতির কি অদ্ভুত পরিহাস! যে মেয়ে 11 বছর বয়সে বিধবা হলো, যে মেয়ে কখনো স্বামীর সঙ্গই পেল না, যাকে আর কয়েক ঘন্টা বাদে ষাটোর্ধ্ব কুলীন শিরোমণি স্বামীর সঙ্গে একই চিতায় উঠে সহমৃতা হয়ে এই ধরাধাম পরিত্যাগ করতে হবে, তাকেও কেন ঋতুমতী হতে হয়? চোখ জুড়ে আসছিল, তবু অনেক কষ্টে সামনে চেয়ে দেখল কিছু প্রতিবেশিনী উচ্চস্বরে কিনে চলেছেন। তারই মধ্যে সমান্তরাল ক্ষিপ্রতায় হাতে হাতে এগিয়ে দিচ্ছেন প্রয়োজনীয় জিনিসপত্র। তাদের বাড়িতে ছোট ছেলে মেয়েগুলো হয়তো এখনো খাবার খায়নি, কিন্তু তাতে খুব ভূক্ষেপ নেই তাদের। সত্যি হতে দেখাটা মহাপুণ্যের কাজ, আর সেই পুণ্যের ভাগিদার হতে চাই সবাই। ওর স্বামীর চিতা জ্বালানো হচ্ছে, সঙ্গে ওরও। এত দূর থেকে ও শুধু চিতার কাঠের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা ওর স্বামীর পা দুটো দেখতে পাচ্ছিল। সে দুটো দেখে ওর কোনো রকম ভাবান্তর হলো না। স্বামীকে দেখেছি বা কদিন। গোটা অঞ্চলে নানা গ্রামে তার এত স্ত্রী ছিলেন, প্রত্যেকের কাছেই যেতে হতো সেবা করার সুযোগ দিতে। নিয়ম মাফিক হাজিরা দিতে দিতেই বছর ঘুরে যেত। ও সবচেয়ে ছোট হওয়ায় কোনোদিন কথা বলেছে বলেও মনের পড়ে না বিশেষ। বিয়ে হয়েও তো ছিল 8 মাস মাত্র। স্বামীর স্পর্শ কোনোদিন পায়নি, তবু নিয়ম অনুযায়ী ওকেই সহমৃতা হতে হবে। সর্বকনিষ্ঠা ভারজাই আদর্শ এই কাজে। এমনিতেই এই বয়সের বিধবা সমাজের সকলের সঙ্গে বসবাস করা খুবই অহিতকর। সকালে বলা গ্রামের প্রধান পুরোহিতের কথা আবার মনে পড়ল ওর। তার উপর ওর স্বামী নিজেই মৃত্যুর আগে ওকেই সহমৃত হওয়ার আদেশ দিয়ে গেছেন। মাদক মিশানো সিদ্ধি খাওয়ানোর জন্যই হোক বা এই সাদা ধোঁয়ার জন্যই, ওর মনে হলো খুব শিগগিরই ও জ্ঞান হারিয়ে ফেলবে। ওর স্বামীর দেহ সাজানো, তার পাশে ওকে যাতে ঠিক মতো শুইয়ে মৃত স্বামীর সঙ্গে একই চিতানলে জীবন্ত দগ্ধ করে স্বর্গে পাঠানো যায়, সেই নিয়ে লোকজন এতই ব্যস্ত যে ওর দিকে তেমন কারোর ভূক্ষেপ নেই। এখন আবার এসব ব্যাপারে বেশি হইচই বা দেরি করা যায় না। ইংরেজ সরকারের পুলিশ খবর পেলেই ছুটে আসে।
গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা গালাগাল দেয়, স্বেচ্ছের দল। ওরা কি বুঝবে সনাতন হিন্দু ধর্মের পাপপূর্ণ? নদীর একদম পাড়েই ও বসেছিল। ওকে একটু আগে পর্যন্ত ঘিরে থাকা মহিলা মহল এখন চিতার দিকে বেশি মনোযোগ দিয়েছে। ও এমনিতেই নেতিয়ে পড়েছে। ওকে দেখার তেমন কৌতূহল এখনো তাদের নেই। আর দেরি করা ঠিক নয়। ও সন্তর্পণে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ওর মনে হলো মাথা এতটাই টলছে যে ও পড়ে যাবে মাটিতে। তবু শরীরের সমস্ত শক্তি একত্র করে নিজেকে ঘষ্টাতে ঘষ্টাতে ওর জলের একদম কিনারায় নিয়ে গেল। তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে হাত পা বাঁধা মৃতদেহের মতো ফেলে দিল নদীতে। ওর নিজের শরীরটা যেন আর নিজের নয়, অন্যের হয়ে গেছে। একটা হালকা ঝুপ করে শব্দ হলো। তারপর সব চুপচাপ। পাকা সাঁতার উঠে নিজেকে তলিয়ে যেতে দিল অনেকটা। তারপর নদীর অনেকটা গভীরে গিয়ে ডুব সাঁতার দিতে শুরু করলো। নদীর ওই পারে জঙ্গলে গিয়ে একবার উঠতে পারলেই মুক্তি। অন্য সময় এই নদী সে একদমে কতবার এপার ওপার করেছে। ডাকাবুকো হিসেবে ওর নাম ছিল বেশ, কিন্তু আজ এই নেশার ঘুরে যেন মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে গলার উপরে উঠে আসছে। আর একটু হলেই বেরিয়ে পড়বে সেটা, জ্ঞান হারাবেও। অসীম মনে জোর নিয়ে ও ডুব সাঁতার দিতে দিতে অনেকটা এগোতে অবশেষে ওপারের মাটি স্পর্শ পেল। গায়ের কাপড়টা বুনোলতার মতোই পায়ের সঙ্গে জড়িয়ে ধরেছে। তলপেটে চিনচিনে ব্যথা নিয়েও ও আস্তে আস্তে হাত দুটোকে পাখির মতো ঝপটাতে ঝপটাতে জলের ওপর দিকে উঠে এলো। তারপর ডাঙায় উঠতে লাগলো বড় বড় ঘাসগুলোকে ধরে। এদিকটায় কোনো ঘাট নেই, বুনো জঙ্গল, আসেও না কেউ। অনেক কষ্টে ডাঙায় উঠতেই ওদিকেও চোখ পড়ল। জলের তলা থেকে হুলস্থুলুটা তাহলে ঠিকই শুনেছিল ও। ইতিমধ্যেই সবাই টের পেয়েছে যে ও পালিয়েছে। একটা বড় ঝোপের পিছনে লুকিয়ে ও দেখতে পেল পুরোহিতদের মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেছে। গ্রামের জওয়ানরা চিতা সাজানো থামিয়ে দিয়েছে। এদিকে ডোমেরাও পর্যন্ত পাগলের মতো খুঁজে চলেছে তাকে। মহিলারা সরু গলায় নিজেদের মধ্যে এত বড় সর্বনাশ নিয়ে আলোড়ন তুলেছে। ভয়ে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মনে পড়ে গেল মাস 6 আগে ওর একমাত্র প্রাণের সই ফুলরেণু জ্যান্ত পুড়ে মরার সময়কার আর্তনাদ। চিতায় উঠিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পর ঢাকঢোল সংকীর্তন 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে কিশোরী বিধবার আর্তচিৎকার কারুর কানে না পৌঁছায়। তবুও ঠিক শুনতে পেয়েছিল। ফুলরেণু মরে যাওয়ার পর ও বাড়ির পেছনে গিয়ে হাতে জ্বলন্ত একটা কাঠকয়লা চেপে ধরে দেখেছিল। সেই পোড়ার মারাত্মক জ্বালা ওর এখনো মনে আছে। ও আর ভাবতে পারল না। পরিশ্রান্ত দেহেও আপ্রাণ চেষ্টা করতে লাগলো যাতে ওকে কেউ দেখতে না পায়। এদিকে একে শরীরের প্রথম ঋতুজনিত ক্লান্তি, তার উপর নেশার দাপট, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ এক দমকা হাওয়ায় ওর সামনে ঝোপটা যেন ওকে উপহাস করে ভীষণভাবে তুলতে লাগলো। আর ওরা ওকে দেখতে পেয়ে গেল। উন্মুক্ত হিংস্র পশুর মতো ওপাশের সব লোকগুলো নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে এপারে আসতে লাগলো। কুলীন স্বামীর সঙ্গে কত পূর্ণ করলে একই সঙ্গে স্বর্গে যাওয়ার সুযোগ পাওয়া যায়, আর সেখানে এত বড় প্রতারণা। এ তো কুলটা পতিতার চেয়েও সাংঘাতিক। ধর্মের বিশ্বস্ত অনুচরগুলো যেন খেবা ষাঁড়ের মতো ছুটে আসতে লাগলো এদিকে। কয়েক মুহূর্তের জন্য ও দিশাহারা হয়ে গেল। তারপর আবার ঝাঁপ দিল নদীতে। স্রোতের চেয়েও বেশি গতিবেগে ও হিসেব করতে লাগলো ওরা আসছে আড়াআড়ি সাঁতার কেটে, আর তার আগে নদীর পাড় বরাবর সাঁতার কেটে ওকে পৌঁছাতে হবে অনেক দূর। জলের মধ্যে হাত পা ঝাপটাতে ঝাপটাতে ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আর ঠিক এই সময় উজ্জয়িনীর ঘুমটা ভেঙে গেল। এই নিয়ে অন্তত 300 বার দেখা স্বপ্নটা ভেঙে ধর্মর করে বিছানায় উপর উঠে বসলো উজ্জয়িনী। আগে ছোটবেলায় যখন এই একই স্বপ্ন বারবার দেখে যেত, ভয় পেয়ে কেঁদে উঠত। বাকি রাতটা আর ঘুমোতে পারত না, কিন্তু এখন শুয়ে গেছে।
বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অনেক কিছু সওয়াতে হয়েছে আস্তে আস্তে, তার মধ্যে এইটাও একটা। উজ্জয়িনী একটা সিগারেট ধরিয়ে ওর এক কামরার ফ্ল্যাটের ব্যালকনিতে এলো। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি হলেও ঠান্ডা এই বছর শিলং শহরে খুব একটা পড়েনি। পাহাড়ি জায়গায় উঁচু নিচু ঢাল পেরিয়ে ওর দৃষ্টি অনেক দূরে চলে গেছে। সামনের সুবিশাল গল্ফ লিঙ্কের মাঠটায় চাঁদের আলো পড়ে যেন মনে হচ্ছে আফ্রিকার মরুভূমির মাঝে কোনো মরুদ্যান এসে পড়েছে ও। এখান থেকে ওর কলেজ হেঁটে প্রায় 20 মিনিট লাগলেও এখন কলেজের মেন বিল্ডিংয়ের চূড়াটা এখান থেকে বেশ দেখতে পাচ্ছে ও। মোবাইলের ঘড়িতে 2:10। ও বিশেষ বিচলিত হলো না। প্রতিদিনই মোটামুটি ও রাত 2টোয় ঘুম থেকে ওঠে। এমনিতে ইঞ্জিনিয়ারিং হোস্টেল বা মেসের কালচার হলো রাত করে ঘুমিয়ে দেরি করে দিন শুরু করা, কিন্তু উজ্জয়িনীর ক্ষেত্রে দিন শুরু হয় অনেক তাড়াতাড়ি। অবশ্য ওর জীবনে সবকিছুই একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। সেজন্যই বোধহয় মাত্র এই 18 বছর বয়সেই জীবনটা ওকে এমন ঘেঁটে দিল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ও একটা ফোন করলো। ওপাশ থেকে ঘুম জড়ানো কিন্তু উদ্বিগ্ন একটা কণ্ঠ শোনা গেল। বলো। কালই তো 25 তারিখ, সব গোছগাছ হয়ে গেছে? উজ্জয়িনী উত্তর দিল না। দূরের শিলং শহরের প্রান্তে কালো জমাট বাঁধা পাহাড়গুলোর দিকে তাকিয়ে আর একটা পা দিয়ে পায়ের নখ খুঁড়তে লাগলো। চাপা গলায় বেশ কিছুক্ষণ বাদে বলল, আজ আবার ওই স্বপ্নটা দেখলাম। ওপাশের কণ্ঠ বলল, এবারে বোধহয় অনেকদিন পর দেখলে না? রাতে শোয়ার আগে ওষুধটা খেতে ভুলে গিয়েছিলে নাকি? হ্যাঁ, প্রায় 6 মাস বাদে। তারপর কিছুটা বিরক্ত হয়ে একটু জোরে বলল, না, ওষুধ খেতে ভুলিনি, আমি কিছু ভুলি না। কণ্ঠ বলল, কাল সকালে কটায় ফ্লাইট? কখন আসবে? শেষ দুটো শব্দ কি একটু বেশি আকুল শোনাল উজ্জয়িনীর কানে। উজ্জয়িনী ফোন রেখে দিল। মনে মনেও প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু তবুও জীবনের প্রথম পুরুষ কণ্ঠের এমন আহ্বানে যেন ভেতরে ভেতরে কেঁপে উঠল। ও জানতেও পারল না ওপাশে থাকা ওর ভালোবাসার মানুষটা ততক্ষণে ফোনে কথা বলছে অন্য আরেকজনের সঙ্গে। ঠিক সময়ে আসছে। এয়ারপোর্ট থেকে কি ধরে নেবো? খবরদার না, এয়ারপোর্টের বাবার লোকজন থাকবে। বাড়ি যাক, তারপর সতর্ক থেকো। এই খুচরো ঝামেলার জন্য কাল কোনো গন্ডগোল হলে কিন্তু পৃথিবীর যে প্রান্তে লুকোও না কেন, বস তোমার পেট ফুটো করে ভিতরে অ্যাসিড ঢেলে দেবে। না না, ঠিক আছে। এ তো নিজেই বাড়ি ছাড়ার জন্য পাতুলে আছে, আমাকে আলাদা করে কিছু করতে হবে না। শুধু অতটা রাস্তা নিয়ে যাওয়ার সময়টা একটু কেয়ারফুল থাকতে হবে। আসল কাজে করছে তো? হ্যাঁ, ঠিক মতো চলছে। গুড। আর হ্যাঁ, মারধর বা রেপ টেপ করতে যাবে না। বডিতে যেন কোনো ইনজুরি না থাকে, পরে ওর বাবা বেগড়বাই করলে একদম কেটে যমুনায় ভাসিয়ে দেবে। ওকে। আর আমার পেমেন্টটা? আসল কাজটা করো, ঠিক সময় পেয়ে যাবে।